হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা শুরু করছি মাইক্রোসফট এক্সেলের সম্পূর্ণ প্রফেশনাল লেভেলের বেসিক কোর্স। এই ভিডিওটা দেখলে আপনি এক্সেলের সব কাজই মোটামুটি করতে পারবেন। এই বেসিক কোর্সে আপনি শিখবেন এক্সেলের প্রতিটি ফিচার একদম শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত। এক্সেল বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের একদম জিরো থেকে হিরো হওয়ার এই যাত্রায় আপনি যদি সাথে থাকতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওটা আসলেই সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই বেসিক কোর্সে আপনাকে শেখানো হবে এক্সেলের সম্পূর্ণ ইন্টারফেস, ফরম্যাটিং সম্পর্কে, কপি পেস্ট, ফাইল হ্যান্ডলিং এবং অটোফিল কেমনে করে, কলাম, রো, ইনসার্ট, ডিলিট, রিসাইজ, বেসিক ফর্মুলা, সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট এইসব কেমনে করে, কীভাবে করে, সেল রেফারেন্স, রিলেটিভ, অ্যাবসলিউট, মিক্সড রেফারেন্স। এক্সেলের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় এই সেল রেফারেন্স। এক্সেল মানে হচ্ছে রো এবং সারির খেলা, প্রতিটা সেলের সাথে রো কলামের সাথে একটা খেলা। তো এই খেলাটা যদি আপনি ভালোভাবে শিখতে চান তাহলে এই রিলেটিভ, অ্যাবসলিউট এবং মিক্সড রেফারেন্সটা আপনাকে বুঝতে হবে। বেসিক্স আরও দেখানো হবে বেসিক সর্ট অ্যান্ড ফিল্টার এবং পেজ সেটআপ এবং প্রিন্ট। এবং প্রিন্ট পর্যন্ত আপনাকে দেখানো হবে এই বেসিক কোর্সে। আপনি যদি বেসিক কোর্সটা যদি ভালোভাবে দেখে নেন তাহলে আপনি এক্সেলের মোটামুটি সব কাজ করতে পারবেন, বেসিক লেভেলে সব কাজই করতে পারবেন। মানে অফিসে যারা অফিসে জব করেন তারা মোটামুটি কোনো কাজ স্বাভাবিকভাবে করতে পারবেন। যদি অ্যাডভান্স লেভেলের কাজ হয় তাহলে হয়তো করতে পারবেন না, কিন্তু আপনি নিয়মিত কাজ চালিয়ে নেওয়ার মতো কাজ অবশ্যই করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এই বেসিক কোর্সের প্রথম হচ্ছে ইন্টারফেস। তো আপনারা যদি এই ইন্টারফেস সম্পর্কে না জানেন তাহলে কাজ করা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। তো ইন্টারফেসটা কি? ইন্টারফেসটা হচ্ছে, ধরেন এই এক্সেলের ফাইল, হোম, ইনসার্ট, ড্রপ, পেজ, লেআউট, ফর্মুলা, এটাকে কি বলে? এটা পুরোটাই হচ্ছে একটা রিবন। এই জিনিসটাকে বলা হয় রিবন। তারপরে এই যে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, পেজ, লেআউট প্রতিটা আলাদা আলাদা করে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ট্যাবস। এখানে আমি এক্সেল ইন্টারফেসে সব কিছু দিয়ে দিয়েছি। রিবন কাকে বলে, রিবন কোনটা, ট্যাবস এবং কুইক অ্যাক্সেস টুলবার। তাহলে চলুন এইসব দেখে নিই। পুরোটাকে বলা হয় রিবন এবং আলাদা আলাদা যা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ট্যাবস। এবং এই যে উপরে ছোট্ট কোনো একটা আইকন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। আপনি শর্টকাটে যদি কোনো কাজ করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি এখানে অনেক কিছু পাবেন। হ্যাঁ, এখান থেকে আপনি মোটামুটি শর্টকাটে কাজ করতে পারবেন। এরপরে আসুন ওয়ার্কবুক, ওয়ার্কশিট, সেল, রেঞ্জ, কলাম রো সম্পর্কে। ওয়ার্কবুক হচ্ছে পুরো ফাইলটা যদি আপনি কপি করেন, সেভ করেন, সেভ এসে যাই, তাহলে এই জিনিস পুরো ফাইলটাকে বলা হয় ওয়ার্কবুক। আপনি যদি পুরো ফাইলটাকে সেভ করেন তাহলে এটা ওয়ার্কবুক নামে সেভ হবে। ওয়ার্কশিট কাকে বলে? ওয়ার্কশিট বলা হয় এই যে আপনি এই ফাইলে কাজ করছেন, এই ফাইলে আপনি অনেকগুলো শিট নিতে পারবেন। ধরেন আপনি সারা জীবনের, সারা বছরের একটা ফাইলে কাজ করতে চান, তাহলে আপনি এটাকে শিট ওয়ানটাকে আপনি জানুয়ারি মাস দিতে পারেন, জানুয়ারি 2025, ফেব্রুয়ারি 2025, হ্যাঁ, তারপরে মার্চ, এপ্রিল, এভাবে আপনি বছরের পর বছর আপনি এই ফাইলেই আপনি কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এই ফাইলটা খুব যত্ন সহকারে রাখতে হবে। তো এটাকে বলা হয় আপনার প্রতিটা শিট এবং পুরো ফাইলটাকে বলা হয় বুক, ওয়ার্কবুক। তারপর আসেন সেল, রেঞ্জ এবং কলাম রো কাকে বলা, কোনটাকে বলা হয়? দেখেন এই যে এ থেকে শুরু করে নিচের দিকে যেটা গেল এই পুরোটা, এটা হচ্ছে কলাম, এবং পাশাপাশি যেটা যাচ্ছে 1, 2, 3, 4, 5 এবং এই প্রতিটাকে বলা হয় সেল, এই রো। এবং এই প্রতিটা আলাদা আলাদা ঘর যেগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা আলাদা আলাদা ঘরকে বলা হয় সেল। এখন আমি ধরেন এই ঘরটা সিলেক্ট করলাম, তাহলে এই সেল নাম্বারটাকে আমরা কি বলবো? এটাকে বলবো জি কলামের
9 নম্বর রো, জি কলামের 9 নম্বর রো। আপনি যদি দেখতে চান এই সেল নাম্বারটা কত, তাহলে এখানে দেখতে পারবেন অবশ্যই। জি, এটা হচ্ছে G9 এবং এর পাশেরটা হচ্ছে H9। এই যে এটা সিলেক্ট করলাম, এটাকে H9 হিসেবে শুরু করছে, এটা রো এটা কলাম, তাহলে গেল। এবার আসুন রেঞ্জ। ধরুন আমি এখানে এই যে এখানে একটা এই সেলে একটা সংখ্যা লিখেছি, প্রাইস লিখেছি, এই সেল থেকে এই সেল পর্যন্ত যদি আমি এভাবে টানি দেখেন, তাহলে এখান থেকে এখানে পর্যন্ত যে সংখ্যাটা গেল তাহলে সেটাকে বলা হয় রেঞ্জ। একটা সেল থেকে অন্য সেলে যাওয়া পর্যন্ত যতটুকু যাওয়া হয় ততটুকু বলা হয় সেল রেঞ্জ। কলাম রো সম্পর্কে তো বলেছি। এবার আসুন ডাটা এন্ট্রি এবং টেক্সট নাম্বার ডাটা ইনপুট সম্পর্কে। এগুলো একদম সহজেই। ধরেন আমি এখানে যা যা লিখেছি, আপনি এখানে একটা লিখছেন, ধরেন মাউস, হ্যাঁ, তারপরে এটাকে বলা হয় টেক্সট। তো টেক্সট এখানে সংখ্যা লিখতে পারেন, তারপরে আপনি টেক্সট লিখতে পারেন, ডাটা ইনপুট করতে পারেন, বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। তো এটাকে বলা হয় টেক্সট ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি যেভাবে করবেন আপনি এখানে এখানে ধরেন টেক্সট লিখেছি, এখানে সংখ্যা লিখেছি, এখানে কিছু হেডলাইন দিয়েছি, এইভাবে যে কাজটা করেছে সেটাকে বলা হয় ডাটা এন্ট্রি। তো ফরম্যাটিং এডিটিং কাকে বলে, ফরম্যাটিং এডিটিং কীভাবে কাজ করতে হয় সেটা হয়তো একটু সহজ, তো আপনারা হয়তো অনেকে জানেন। এখানে প্রথমে দেখাচ্ছি যে ফন্ট স্টাইল, কালার, অ্যালাইনমেন্ট, মার্জ সেন্টার, এগুলো কী। আপনি ধরেন আমি এই জিনিসটাকে এখন কি করব, এখানে প্রথমে কি লিখেছি ফন্ট স্টাইল, কালার, অ্যালাইনমেন্ট, মার্জ সেন্টার। এটাকে যদি আমি কালার করি তাহলে এই জায়গা থেকে আপনি কালার করতে পারবেন। দেখেন এই জায়গা থেকে কালার করলাম, তাহলে এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ফন্ট কালার। আপনি যদি এটা ক্লিক করেন, এটা সিলেক্ট, অবশ্য যে কোনো কাজ করতে গেলে আপনাকে ওইটা সিলেক্ট করতে হবে, ওই পুরো লেখাটা সিলেক্ট করে, পুরো সেলটাকে সিলেক্ট করে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা কালার হবে। আবার যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এই কালারটা এখানে সিলেক্ট করতে হবে। এবং এই যে পুরো যেমন কি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা কলাম মিলে হচ্ছে একটা কি হলো, একটা সেল হলো। 5টা কলামে 5টা কলাম মিলেই একটা সেল হলো। এটা কীভাবে করলাম, ধরেন পুরো লেখাটাকে সিলেক্ট করে আমি এখানে যদি মার্জ করে দিই, তাহলে এটা লেখাটা মানে পুরো লেখাটা হচ্ছে ভেঙে গেছে, সেলগুলো ভেঙে গেছে। তা আমি সেক্ষেত্রে ধরেন এখন আলাদা আলাদা হচ্ছে, সেলগুলো ক্লিক করা যাচ্ছে। এখন আমি পুরো জিনিসটাকে মাঝখানে আনতে চাই, পুরো সেল সবগুলোকে একসাথে যুক্ত করতে চাই, তাহলে কীভাবে করব, পুরোটাকে আমি এভাবে সিলেক্ট করব, এখানে মার্জ করে দিব, তাহলে আমি এটা হেডলাইন হিসেবে পুরো একটা লেখা হিসেবে এখানে আমি দেখতে পাবো। এবার আসুন অ্যালাইনমেন্ট, মার্জ সেন্টার তো দেখালাম, কালার দেখালাম, ফন্ট স্টাইল কীভাবে করে সেটাও দেখালাম। অ্যালাইনমেন্ট, ফন্ট স্টাইল বলতে এই যে আপনি এখানে ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন, ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। আর যদি একটু ডিজাইন করতে হয় তাহলে আপনাকে যেতে হবে এইখানে, টেক্সটে যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনি এখানে যে ফন্টগুলো আছে, যে স্টাইলগুলো আছে, আপনি এইগুলো সিলেক্ট করলে, হ্যাঁ, এখানে এইগুলো বসাতে, এই যে ডিজাইন করা লেখাগুলো আপনি বসাতে পারবেন। এটাকে বলা হয় আপনি একটা লেখার ডিজাইন। হ্যাঁ, তো ফন্টের ডিজাইন করতে গেলে, ফন্ট কালার, ফন্ট চেঞ্জ করতে গেলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তাহলে ফন্ট স্টাইল, কালার, অ্যালাইনমেন্ট, মার্জ সেন্টার এগুলো গেল। কলাম উইথ রো হাইট, কলাম উইথ রো হাইট এটা কি, ধরেন আপনি এই কলামটাকে বড় করতে চান, ছোট করতে চান, এই যে বড় করলাম, ছোট করলাম, এটাকে বলা হয় কলাম রো হাইট। এই যে হাইট আমি এখান থেকে ধরেও এখানে বড় করতে পারবো, এখান থেকে ধরে এখানে ছোটো করতে পারবো, এখান থেকে ধরে এখানে বড় করতে পারবো, ছোটো করতে পারবো, এটাকে বলা হয় কলাম রো হাইট। আপনি অন্যভাবে করতে পারেন, এই যে প্রতিটা রোতে আপনি ডাবল ক্লিক করেও করতে পারেন। ফরম্যাট সেলস আসলে অ্যালাইনমেন্ট এখান থেকে আপনি ঠিক করে নিতে পারেন, ফন্ট, বর্ডার, এবং এখান থেকে আপনি অনেক কাজ করতে পারবেন। তারপরে এই লেখাটাকে এখানে যা আছে হোমের মধ্যে আপনি এখানে দেখে দেখে অনেক কাজ করতে পারবেন। যেমন কি এই টেবলটা আমি কীভাবে করলাম, এখানে এই যে এখান থেকে যদি আমি এখন নো বর্ডার দিয়ে দিই,
তাহলে এখানে কোনো বর্ডারই থাকবে না। তো আমি চাচ্ছি শুধু এইটাকে আমি হেডলাইনটাকে আমি শুধু কী করব, বর্ডার দিব। তাহলে আমি এখান থেকে একটা হাইলাইট বর্ডারটাকে হাইলাইট করে দিলাম এবং এই যে এই সেলটা কিন্তু এখন আলাদা হচ্ছে, আমি চাচ্ছি এই সেলটাও এটার সাথে যুক্ত করতে। তাহলে পুরোটা সিলেক্ট করে এখানে মার্জ সেন্টার করে দিব, একবার ক্লিক করে আবার ক্লিক করে দেবো, তাহলে পুরোটা একটা হয়ে গেল। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করতে যাচ্ছি, তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলাম, ফন্টটাও চেঞ্জ করতে যাচ্ছি, ফন্টটাও চেঞ্জ করলাম, তাহলে এভাবে থাকবে। এবং বাকিটাকে আমি যদি এটাকে যদি কলাম করতে চাই তাহলে আমি একইভাবে বর্ডার দিতে চাই, তাহলে এখান থেকে আমি বর্ডারটা দিতে পারবো, এইভাবে বর্ডারটা দিতে পারবো। এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা হবে, এটা প্রতিটা রো এবং সেলের মধ্যে বর্ডার হবে, আর এটা হচ্ছে পুরো চতুর্পাশে বর্ডার হবে। এখানে অনেক সময় হিসাব করার ক্ষেত্রে আপনার কি প্রয়োজন হয়, মোটা দাগের প্রয়োজন হয় নিচে, তাহলে আপনি এই শুধু এটা দিবে, এটা যদি দেন শুধু নিচে একটা মোটা একটা দাগ হবে। তো এখান থেকে আপনি দেখে দেখে ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন। আর যদি বর্ডার প্রয়োজন না হয়, বর্ডার যদি তুলে ফেলতে ইচ্ছা হয়, তাহলে আপনি এখানে সব সিলেক্ট করে এখান থেকে নো বর্ডার দিয়ে দিবেন, তাহলে সব বর্ডার চলে যাবে। আমি তাহলে আবার বর্ডার দিয়ে দিচ্ছি এখানে। ওকে, বর্ডার সেল কালার দেখালাম। তাহলে ফরম্যাট পেন্টার হচ্ছে, আপনি ধরেন এই জিনিসটা এই পুরো জিনিসটাকে আপনি এই ডিজাইনটা আপনার ভালো লেগেছে, অথবা এই কালারটা অন্য জায়গায় আপনি এই কালারটা দিতে চান, তাহলে এটা সিলেক্ট করে, অথবা এই কালারটা আপনি অন্য জায়গায় দিতে চান, এই পুরো ডিজাইনটা আপনি অন্য জায়গায় দিতে চান, তাহলে এটা সিলেক্ট করে আপনি এই যে এখান থেকে একটা আইকন দেখতে পাচ্ছেন ফরম্যাট পেন্টার লেখা আছে নিচে, এই ফরম্যাট পেন্টারটা আপনি সিলেক্ট করবেন, তাহলে পুরো লেখাটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটা কপি হয়েছে, এখন এটা আমি এখানে ক্লিক করব, এই দেখেন পুরো জিনিসটা আপনার এখানে চলে এসছে। হ্যাঁ, এটা হচ্ছে ফরম্যাট পেন্টারের কাজ, মানে একই জিনিসটা বারবার করা আর কি, কপি করে করা। এবার আসুন ফাইল রিপ্লেস আন্ডু রিডার, এগুলো একদম সহজ। ফাইল রিপ্লেস আন্ডু রিডার বলতে আপনি এখান থেকে করতে পারেন, আন্ডু করতে পারেন, রিডু করতে পারেন। এই যে পরে এই জিনিসটা আছে, আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলেও আন্ডু হবে, কন্ট্রোল ডাব্লিউ দিলে রিডু হবে। আপনি কিবোর্ড থেকে করতে পারেন, আপনি এখান থেকে করতে পারেন। এটা হচ্ছে আন্ডু, এটা হচ্ছে এই যে এখানে লেখা আছে দেখেন আন্ডু বর্ডার্স। হ্যাঁ, যে কোনো লেখা, শুধু বর্ডার বলতে না, যে কোনো কিছুকে আপনি আন্ডু করতে চান, হ্যাঁ, আপনি আগের জায়গায় ফিরে যেতে চান, তাহলে এখানে এটা আগের জায়গায় ফিরে আসবে। এটা হচ্ছে রেডো। আপনি যদি আবার চান তাহলে কন্ট্রোল ওয়াই দিবেন, এই যে কন্ট্রোল ওয়াই, আর এখানে যদি চান তাহলে কন্ট্রোল জেড দিবেন কিবোর্ড থেকে যদি করতে চান। তাহলে গেল, সেটাও আপনি শিখতে পারলেন। এখন আসি এই ফ্রি পেইন্টস নামে, মানে পাশে লিখেছি হেডার ফিক্স বলতে বোঝানো হয়, ধরুন আপনি এখানে একটা হেডার লিখলেন, যে কোনো নামে, ধরুন আমি একটা হেডার লিখলাম, দিস ইজ মাই হেডার। এইটাকে ধরেন এই হেডারটাকে আমি কি করতে চাচ্ছি, আপনি যখন আপনার এক্সেল ওয়ার্কশিটে যখন আপনি অনেকগুলো কাজ করেন, ধরেন এখানে অনেকগুলো কাজ করেন, তাহলে আপনার এই হেডারটা, যেমন কি এখানে ফ্রি পেন্টসটা আপাতত করা আছে, আমি সেটা একটু বন্ধ করি। যেমন কি ধরেন এটা হচ্ছে আমার পেজের হেডার, আমার শিটের হেডার। তো এখানে কোনো এমপ্লয়ির নাম, তার স্যালারি, তার বয়স, তার ফোন নাম্বার যদি ডিটেলস দেখতে চাই, তাহলে অনেকগুলো এমপ্লয়ি যদি আমি ডিটেলস দেখতে চাই, তাহলে উপরে হেডারটা যদি না থাকে তাহলে আমি বুঝতে পারবো না কোনটা কোন লাইন, সেক্ষেত্রে আমার হেডারটা উপরে চলে যাচ্ছে। এখন আমি এই উপরের হেডারটাকে কী করতে চাই, ফিক্সড করতে চাই, মানে স্ক্রল করলে বাকি লেখাটুকু উপরের দিকে যাবে, দেখতে পাবো, কিন্তু হেডারটা ফিক্স থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমি পুরো লেখাটা সিলেক্ট করলাম, অথবা পুরো রোটাকে সিলেক্ট করলাম। এই ফ্রিজ অথবা রো সিলেক্ট করতে হবে না, এখানে লেখা আছে যে ফ্রিজ পেন্টস, আপনি যাবেন কোথা থেকে যাবেন, ভিউ থেকে, এই ভিউ থেকে যাবেন, ভিউ থেকে গিয়ে ফ্রিজ পেন্টসে যাবেন, ফ্রিজ পেন্টসে গিয়ে টপ রো, এটা দিলে আপনার শুধু উপরের রোটা ফিক্সড হবে। আর যদি প্রথম কলামটা যদি চান, মানে প্রথম কলাম হচ্ছে এইটা, এই প্রথম কলাম যদি চান তাহলে এটা ফিক্সড হবে, অনেক সময় দরকার হয় ফিক্সড রাখা,
দেখাচ্ছি। তো এটাকে আমি এখন আপাতত আমি উপরের টপ রোটাকে আমি ফিক্সড করবো। তো এখন দেখেন আমি যদি স্ক্রল করি তাহলে শুধু আমার কী যাচ্ছে, আমার লেখাটা উপরের দিকে যাচ্ছে কিন্তু আমার হেডারটা ফিক্সড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফ্রি স্পেসের কাজ। এবার আসেন ফর্মুলা এবং ফাংশন সম্পর্কে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফর্মুলা এবং ফাংশন সম্পর্কে যদি আপনি জানেন আপনি অনেক কাজই করতে পারবেন। তো আপনি ফর্মুলা এবং ফাংশন আপনি ম্যানুয়ালি করতে পারেন, আবার মাইক্রোসফট এক্সেলের আপডেট ভার্সন যেগুলি 2020, 2021, 22, 23 এগুলোতে, যেমন কি আমি এখন যেটি ইউজ করছি এটা হচ্ছে 2021, এগুলোতে আপনার বিভিন্ন ধরনের ফিচার দেওয়া হয়েছে। আগে এক সময় যেগুলো ছিল পুরাতন ভার্সনগুলোতে এত ফিচার ছিল না। তো এই ফিচার, এই আপডেট সফটওয়্যারগুলোতে এই ফিচারগুলো দেওয়া হয়েছে। তো সেটা আমি দেখাচ্ছি কীভাবে ম্যানুয়াল কীভাবে করে এবং ফিচার থেকে কীভাবে করে। ধরুন আমি এখানে লিখছি স্টুডেন্টস নেম, তারপরে লিখছি ক্লাস, লিখছি ধরেন এখানে লিখলাম রহিম, এখানে লিখলাম, তারপরে একটা মার্কস লিখি, রহিম লিখলাম, করিম লিখলাম, নাহিদ লিখলাম, তারপরে এই যে এখানে ক্লাস লিখলাম 6, 7, 8 এবং একই ক্লাস লিখি যে তাদের প্রত্যেকজনের মার্কস কত। ধরেন আমি এখানে লিখলাম 80, এখানে লিখলাম 52, এখানে 53, এখানে লিখলাম ধরেন 70। এখন ধরেন আমি এই জিনিসটাকে একটু কী করে দিই, একটু বর্ডার করে দিই। এখন এই নিচের সেলে আমি কি করতে চাই, নিচের সেলে কি করতে চাই, প্রথমে কি দেওয়া আছে, ধরেন যোগ। আপনি যদি যোগ করতে চান, ম্যানুয়ালি যদি করতে চান, আপনি কি করতে পারবেন, মানে ধরেন পুরা সবগুলো মিলিয়ে কত হলো। সাপোজ ধরেন আপনি একজন স্টুডেন্ট, সে বাংলায় পেলো এত, ইংরেজিতে পেলো এত, মানে অঙ্কে পেলো এত নাম্বার। তো আপনাকে যদি বলা হয় সব নাম্বারগুলো একসাথে আপনি যোগ করে দেখেন এখানে কত হয়েছে, তাহলে আপনি যদি প্রতিটা ফর্মুলা এবং ফাংশন লেখার সময় কিন্তু আপনাকে ইকুয়াল টু অবশ্যই দিতে হবে, মানে সমান চিহ্ন আপনাকে দিতেই হবে। সমান চিহ্ন দিয়ে আপনি সব ধরনের ফর্মুলা শুরু করতে হবে এক্সেলে, এটা মাথায় রাখতে হবে। এখন আমি পুরা কলামের মধ্যে যতগুলো সংখ্যা আছে আমি সেগুলো যোগ করবো। কীভাবে করবো দেখেন, এখান থেকে যদি ম্যানুয়ালি করতে যাই তাহলে আমি এইটা যোগ, এইটা যোগ, এইটা, এই জিনিসটা আপনি এইখানেও লিখতে পারবেন। হ্যাঁ, তো এইখানে না লিখে আপনি শর্টকাটে ক্লিক করে দিলে ভালো। এখন আপনি এন্টার দেন, তাহলে এই পুরোটা জিনিসটা কত হলো, 203 হলো। এখন ম্যানুয়ালি যদি এভাবে করতে চান তাহলে সবগুলো তো আর ম্যানুয়ালি করা যায় না। আপনি যদি পুরো জিনিসটা তাহলে অটোমেটিক্যালি করতে চান, আরেকভাবে আছে, ধরেন আপনি এখানে শুধু যোগ বিয়োগ চিহ্ন দ্বারা ব্যবহার করে আপনি করতে চাচ্ছেন যে সাম মানে হচ্ছে যোগ, সেই ক্ষেত্রে আপনাকে পুরো জিনিসটা এভাবে সিলেক্ট করে দিলে হ্যাঁ আপনি এখানে চলে আসতেছে। এখন আপনাকে যদি বলা হয় গুণ চিহ্ন ভাগ চিহ্ন, ধরেন আপনি গুণ করলে, আপনি তিনোটা যদি গুণ করেন তাহলে তিনোটা গুণ করলে কত হয়, তাহলে আপনি এখান থেকে লিখবেন, সমান চিহ্ন দিবেন, হ্যাঁ এইটা পূরণ, এইটা পূরণ, এই সেল এন্টার করবেন, আপনি এখানে সবগুলো পূরণ করে। তো এভাবে পূরণ, এই গুণ ভাগ অনেক সময় দরকার হয় না, যেটা বেশি দরকার হয় সেটা হচ্ছে আমাদের যোগ। গুণ দরকার হয় আপনার শুধু একটা সেলের সাথে হয়তো বা হইতে পারে, কিন্তু সবগুলোর সাথে এভাবে গুণ হয় না। তো বেসিক্যালি যে কাজটা হয় আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো ধরেন এই আপনি এখানে এক্সেলের যে ফিচারগুলো দেওয়া আছে আপনি সেই ফিচার থেকে করতে যাচ্ছেন। ধরেন আপনি সবগুলো সিলেক্ট করলেন, হ্যাঁ এখানে দিয়ে অটো সাম দিলেন, অটো সাম দিয়ে সবগুলো সিলেক্ট হয়ে গেল।
তাহলে এভাবে আপনি যোগ করতে পারবেন। আপনি এখানে ক্লিক করলেন, আপনি এখানে ক্লিক করে অটো সাম দিলেন, তাহলে এগুলো সবগুলো সিলেক্ট হয়ে গেল। এবং আপনি বের করতে যাচ্ছেন অটো সাম থেকে, আপনার এখানে আছে কি দেখেন, সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বারস, ম্যাক্সিমাম, মিনিমাম। আপনি যদি এই সবগুলো নাম্বার থেকে যদি আপনি অ্যাভারেজ বের করতে চান তাহলে কীভাবে করবেন, এখান থেকে জাস্ট অ্যাভারেজটা সিলেক্ট করবেন। হ্যাঁ, তাহলে এখানে সবগুলো নাম্বারের অ্যাভারেজটা কত সেটা চলে আসছে। অথবা আপনি সিলেক্ট না করে আপনাকে আমি একটা জিনিসই বোঝাই দিই, সেটা হচ্ছে সমান দিবেন। সমান দিয়ে আপনি এখানে লিখবেন যোগ হলে সাম দিবেন, অ্যাভারেজ বের করতে হলে অ্যাভারেজ লিখবেন, ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট এগুলো এভাবে লিখবেন। কীভাবে লিখবেন দেখি, সাম তো দেখালাম, এবার লিখবেন অ্যাভারেজ। আপনি একটু 2-3টা অক্ষর ক্লিক করলে বাকিটা আপনাকে সাজেশন করবে। আপনি এখান থেকে এটা এভাবে ক্লিক করবেন, ক্লিক করে এবার অ্যাভারেজ অথবা ট্যাব চিহ্ন দিবেন, ক্লিক না করে ট্যাব চিহ্ন দিবেন। এখান থেকে সবগুলো এভাবে সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করে আপনার প্যারেন্থেসিস শেষ করবেন, ব্র্যাকেট চিহ্নটা শেষ করে এন্টার দিবেন। তাহলে এখানে কত এই কি হলো, অ্যাভারেজটা বের হয়ে গেল। এবার আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে চান, তাহলে এখানে ম্যাক্স লিখে দিবেন, ট্যাব চিহ্ন দিবেন, এন্টার দিবেন। তাহলে এখানে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 8। আবার ডাবল ক্লিক করেন, আপনি আবার দেখতে যাচ্ছেন, ধরেন এখান থেকে মিনিমাম নাম্বারটা কত। এখানে শুধু সংখ্যা 3টা বলে আপনি মানে খুব সহজেই বুঝতে পারছেন, কিন্তু যখন বড় সংখ্যা হবে তখন আপনার বুঝতে কষ্ট হবে যে কোনটা বড় সংখ্যা এবং কোনটা ছোট সংখ্যা, তার এভারেজ কত। তখন কিন্তু আপনাকে এভাবে করতে হবে। এখন দেখেন এখানে এই 53 সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ছোট, তো আমাকে সেই জন্য মিনিমাম লিখলাম, এখানে ছোট সংখ্যাটা দেখিয়ে দিল। এবার আসেন কাউন্ট মানে কি। আপনার পুরো কলামে অনেকগুলাই সংখ্যা দেওয়া আছে, মানে কতজন স্টুডেন্ট আপনি যদি দেখতে চান, ধরেন রহিম, করিম, নাহিদ, এইভাবে অনেকগুলো সেলের মধ্যে লেখা হলো। তাহলে আপনি দেখতে যাচ্ছেন যে কয়টা কলাম রো এখানে হলো, কলাম হলো। তো সেটা দেখতে গেলে আপনাকে কী করতে হবে, এখানে কাউন্ট, ধরেন এখানে কয়টা, এখানে রো কয়টা, 1, 2, 3টা। হ্যাঁ, আপনি পুরা অনেকগুলো রো যদি একসাথে দেখতে চান তাহলে এখানে শুধু লিখবেন কাউন্ট। কাউন্ট লিখে যদি আপনি সিলেক্ট করেন যে এখানে কয়টা রো, তাহলে এখানে দেখেন আপনি 3টা রো এখানে কাউন্ট হয়ে গেল। আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে যে আপনি কোনটা দেখতে চান, কতগুলা রো দেখতে চান, এখানে কয়টা সংখ্যা। যেমন কি ধরেন এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচে এখানে দিলাম, শুধু কাউন্ট লিখে দিলাম, এখানে কয়টা রো আমাকে দেখিয়ে দিল। বুঝতে পেরেছেন? তাহলে বেসিক ফাংশনটা হচ্ছে এইটাই, সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এবং কাউন্ট। আর অটো সাম তো দেখালাম। আপনারা যদি ফিচার থেকে যদি রেডিমেড করতে চান তাহলে এখান থেকে সেল সিলেক্ট করে এখান থেকে অটো সামের মধ্যে গিয়ে সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বারস, ম্যাক্সিমাম, মিনিমাম এগুলো দেখতে চান তাহলে এখানে দেখতে পাবেন। আর মোর ফাংশন এখানে দেওয়া আছে, সেগুলো পরবর্তী অ্যাডভান্স লেভেলের এবং ইন্টারমিডিয়েট লেভেলের ভিডিওগুলোতে দেখানো হবে। আপাতত বেসিক, আপনি যদি এই বেসিকটা যদি ভালোভাবে জানেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এবার আসেন সেল রেফারেন্স। সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সেল রেফারেন্স। সেল রেফারেন্স যদি বোঝেন আপনি এক্সেলের অনেক কাজে আপনি পারবেন। তো সেল রেফারেন্স মানে কি আমি বলছি যে সেল রেফারেন্স হচ্ছে 3 ভাবে বিভক্ত। প্রথমটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স, তারপর হচ্ছে মিক্সড রেফারেন্স, তারপর হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স। তো রিলেটিভ রেফারেন্স মানে কি, ধরেন আমি এখানে যা লিখেছি তাই একটু পড়েন। যে রিলেটিভ রেফারেন্স হচ্ছে, ধরেন যখন ফর্মুলা অন্য সেলে কপি করবে তখন সেলটি কেন পরিবর্তন হয়, সেটা কীরকম। ধরেন A1 + B1, এখন এখানে ধরেন ওইখানে বললো A1 + B1, আমি এখানে B11 এবং C11, B11 C11 আমি কি করব, যোগ করব B11 এবং C11, অথবা ধরেন B11 এবং B12 যোগ করে আমি এখানে আনবো। ধরেন এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম। তাহলে আমি যদি এখানে যদি দেখতে চাই, সমান দিয়ে সাম,
এই দুটো যদি ক্লিক করে ধরেন এখানে একটা কি হলো B11 এবং B12 যে একটা রেফারেন্স হলো B1 এর সাথে B11 এর সাথে B12 এর সাথে যে একটা রেফারেন্স হলো এটাকে বলা হয় রিলেটিভ রেফারেন্স। ধরেন আমি এখানে রিলেটিভ রেফারেন্স সম্পর্কটা আমি ভালোভাবে দেখাচ্ছি। আপনি 10-এর সাথে 2 গুণ করবেন, ধরুন টোটাল এখানে আমি 10-এর সাথে 2 গুণ করছি 10:2। এখানে এই যে এখানে 10-এর সাথে 2-এর সাথে গুণ করে টোটালে যেটা হলো যে গুণফলটা হলো সেটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স, মানে এটার সাথে এই সেলের সাথে এই সেলের সাথে একটা সম্পর্ক, রিলেটিভ সম্পর্ক। হ্যাঁ, তো এন্টার দিলেন এবং এখানে একটা গুণফল বের হলো। তো একটা গুণফল বের করে আমি সবগুলো যদি দিই এখন এইগুলো পরিবর্তন হবে, মানে এই রেজাল্ট এই ঘরের রেজাল্ট অনুযায়ী এই সূত্র অনুযায়ী আমার এইগুলো পরিবর্তন হবে। কীভাবে পরিবর্তন হবে আপনাকে দেখাই। ধরেন এখানে হচ্ছে C4D4, এখানে হচ্ছে C5D5, এখানে হচ্ছে C6D6, এখানে হচ্ছে C7D7, মানে আপনার প্রতিটা সেল চেঞ্জ হয়ে গেছে। এখানে হচ্ছে C4D4, মানে এখানে C5D5, মানে C ঠিক আছে D ঠিক আছে কিন্তু 4 সংখ্যাটা আপনার 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে ডিস, মানে প্রতিটা সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে, মানে এইটাই বোঝাচ্ছে এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। মানে যখন ফর্মুলা অন্য সেলে কপি করবে, মানে আমি যেভাবে কপি করলাম এভাবে, হ্যাঁ এভাবে যেভাবে কপি করলাম প্রতিটা ঘরেই চেঞ্জ হয়ে গেল, সেল নাম্বারটা চেঞ্জ হয়ে গেল, সেল ঠিকানা পরিবর্তন, এটাকে বলা হয় মানে রিলেটিভ রেফারেন্স। এবার আসুন অ্যাবসলিউট রেফারেন্স সম্পর্কে। অ্যাবসলিউট রেফারেন্স হচ্ছে ডলার সাইন দিয়ে ব্যবহার করা হয়ে থাকে, ডলার সাইন দিয়ে লক করা থাকে, কপি করলে সেল ঠিকানা বদলায় না। মিক্সড রেফারেন্স হচ্ছে অর্ধেক লক করা, হয়তো কলাম লক অথবা রো লক, মানে অর্ধেক লক করা হয় অর্ধেক লক করা হয় না। তো অ্যাবসলিউট রেফারেন্স এবং মিক্সড রেফারেন্সের কাজই হচ্ছে মানে যে কোনো একটা সেলকে লক করে দেয়া, মানে সে যাতে জায়গা বরাবর বসে থাকে, সরতে না পারে। এটা কেন সরতে পারবে না সেটা আমি দেখাচ্ছি উদাহরণস্বরূপ। আবারও পড়ুন, অ্যাবসলিউট রেফারেন্স হচ্ছে ডলার সাইন দিয়ে লক করা থাকে, কপি করলেও সেল ঠিকানা বদলায় না। মানে আপনি যদি অ্যাবসলিউট করতে চান একটা সেলকে তাহলে সে ডানে বাঁয়ে উপরে কোনো দিকেই মুভ করতে পারবে না। মুভ করতে পারবে না বলতে ধরেন আমি এখানে যখন এইভাবে টানলাম তখন এইটার পাশাপাশি এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে যদি শূন্য থাকতো, আপনাকে দেখাই ভালো করে, এখানে যদি ধরো শূন্য থাকতো, এই ঘর অনুযায়ী যে এখানে চেঞ্জ হলো সেটা আমি বোঝানোর জন্য এখানে শূন্য করে দিলাম ধরেন। তো দেখেন আমি এখান থেকে উপর থেকে আবার টানি, উপর থেকে আবার টানলে এখানে দেখেন এই ঘরে শূন্য আছে বলে এই ঘরে শূন্য হয়ে গেছে। তার মানে আপনি এদিক থেকে কাজ করলে এদিকেও অটো কাজ করবে, মানে সে এই দিকে সেলগুলো চলছে, মানে লক নাই, যার জন্য সে এদিকের সেলগুলো কিন্তু চলছে, মানে লক নাই। আমার এই সেলের সাথে যখন এই সেলের সম্পর্ক, যখন আমি এখানে টানবো তখন এই সেলের সাথে এই সেলের সম্পর্ক যেটা সেটা এগুলো তো অ্যাপ্লাই হচ্ছে। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, মানে এটা এই পুরো রোর সূত্রটা পুরো ঘরেই মানে সরে যাচ্ছে, মানে এইটার গুণফলটা এখানে সরে যাচ্ছে। কিন্তু অনেক সময় কাজ করতে গেলে একই রুয়ের সাথে অন্য রুয়ের সাথে সম্পর্ক থাকলে পরবর্তী রুতে যদি সরে যায় তাহলে ক্যালকুলেশন গোলমাল হয়ে যায়, যার কারণে আমাকে একটা ফিক্সড রাখতে। সেই উদাহরণটা আমি দিচ্ছি যে ডলার সাইন দিয়ে হচ্ছে আমি প্রথমে মিক্সড রেফারেন্সটা দেখাচ্ছি, অর্ধেক লক করা হয়তো কলাম লক নয়তো রো লক, অর্ধেক লক করা থাকে। মিক্সড রেফারেন্সের আপনাদেরকে 2টা উদাহরণ দিচ্ছি, লক করে রাখলে কি হয়, লক করে না রাখলে কি হয়। ধরেন আমি এখানে ধরেন এই 5% নামে এগুলো আমি আপাতত রিমুভ করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি মিক্সড রেফারেন্স বোঝাতে প্রাইস হচ্ছে একটু বেশি করে লিখি 100, যাতে পার্থক্যটা বুঝতে সহজ হয় আর কি। একটু বেশি করে লিখি 150, 200, 180। প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে এটার সাথে এটা গুণ করলাম রিলেটিভ রেফারেন্সে,
এবং এখানে যেটা হলো সেটা হচ্ছে সম্পর্ক। তো এটা একটা রিলেশন সম্পর্ক, এবং রিলেশনের সম্পর্কের সাথে প্রতিটা সেল কলাম চেঞ্জ হয়ে যাবে। এখানে যে সূত্রটা দিলাম সেটা পরবর্তী সূত্রটা কিন্তু সেটা নাই, সেটা C5 এবং D5 হয়ে গেল। দেখেন আপনি ভালো করে, এখানেও হ্যাঁ চেঞ্জ হয়ে গেল। দেখেন C6 D6, আবার দেখেন এখানে দেখেন এই দেখেন C7 D7 C6 D6। এই জিনিসটি খেয়াল করেন, মানে পরবর্তী সঙ্গে এই সেলটা রোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক সময় রো চেঞ্জ হতে পারে, অনেক সময় কলাম চেঞ্জ হতে পারে। আমি এই দিকে উপর থেকে নিচে টানছি একটা সেল, সেটা কলামও হতে পারে, সেটা রো হতে পারে। কখন কলাম হবে, কখন রো হবে। আমি যদি এদিক থেকে শুরু করি, যদি আমি এদিকে টানি, তাহলে এই সেল সংখ্যাটা হবে একটা কলাম। যখন আমি এদিক থেকে এদিকে টানবো, তখন এটা হবে ওই সময়ের জন্য রো। হ্যাঁ, উপর থেকে যখন নিচের দিকে টানবো, তখন এই প্রতিটা আলাদা আলাদা এগুলো হচ্ছে রো। হ্যাঁ, রোর দিকে টানছি আমি। যখন এদিকে টানবো, তখন এই সেলটা হবে একটা কলাম। তো কলাম এবং রোটা বুঝতে হবে কোন দিকে গেলে কোনটা সেলের মধ্যে পড়ে, কোনটা কলামের মধ্যে পড়ে, কোনটা রোর মধ্যে পড়ে। তো এখানে রিলেটিভ রেফারেন্সে প্রতিটা হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে। এখন আপনি এই জিনিসটা দেখেন, এখানে দেখেন 100 সাথে 2 গুণ করলে সেটার সাথে 5% আমি কি দিব, এটার সাথে এটা গুণ হয়ে এটার সাথে গুণ হয়ে এখানে বসবে, এটার সাথে এটা গুণ হয়ে এটার সাথে গুণ হয়ে আবার এখানে বসবে, এটার সাথে গুণ হয়ে এটার সাথে গুণ হয়ে এটার সাথে গুণ হয়ে এখানে বসবে, এবং ঠিক এটার সাথে এই দুইটার সাথে গুণ হয়ে এটার সাথে, মানে আমি এই 5%টা সবগুলোতেই দিতে চাচ্ছি। এখন আপনি যদি রিলেটিভ রেফারেন্সের মতো যদি আপনি এখানে কী দেন, আপনি এখানে যদি ফর্মুলাটা বসান, ধরেন এটার সাথে এটা গুণ করলাম, গুণ দিলাম, আবার এটা দিলাম, আবার গুণ দিলাম, আবার এটা দিলাম। এখন কি হলো দেখেন, এখন হচ্ছে এখানে মানে এটা হচ্ছে একটা ভ্যাট তৈরি করা, মানে 100 থেকে 100 সাথে 2 গুণ করে তার ভ্যাট, ধরুন আমি এখানে লিখলাম হচ্ছে ভ্যাট পার্সেন্ট। হ্যাঁ, এটা ভ্যাট পার্সেন্ট, টোটাল ভ্যাট, টোটাল এখানে লিখলাম ধরুন ভ্যাট। তাহলে 100 সাথে 2 গুণ করলে হয় 200, 200 সাথে 5% যোগ করলে হয় কি 10 টাকা ভ্যাট আসে এখান থেকে। তো এক্সেলের কাজটা কি, আপনি যদি ক্যালকুলেটর এই কাজটা যদি ক্যালকুলেটরে করতে চান, তাহলে আপনি শুধু একটা সংখ্যাই বের করতে পারবেন। তো এক্সেলের কাজ হচ্ছে একটা করে বাকি হাজার হাজার রো কলাম একসাথে কাজটা করে নেওয়া। সহজভাবে কাজটা সহজ হওয়ার জন্য আপনি এক্সেল ব্যবহার করা হয়। ধরুন আমি একটা কলামে যদি একটা সেলে যদি এখানে মাত্র আমি 4টা নিলাম, ঠিক আছে, কিন্তু এখানে হাজার হাজার হতে পারে প্রোডাক্টে, এখানে হাজার হাজার শত শত প্রোডাক্ট হইতে পারে। তো আপনি শুধু শত শত প্রোডাক্টে তো একসাথে এতগুলা ফাংশন ফর্মুলা লেখা সম্ভব না প্রতিটা সেলে আলাদাভাবে। সেক্ষেত্রে আপনি একটা ফর্মুলা বসাবেন, বাকিটা এইভাবে টান দিবেন, সব ফর্মুলাতে সে একইভাবে বসে যাবে। তো আপনাদেরকে আমি প্রথমে কি বলেছি যে রিলেটিভ রেফারেন্সে যদি আমি টানি, তাহলে এখানে কি হয়, প্রতিটা সেল চেঞ্জ হয়ে যায়, সে আগের মতো আগেরটা ধরে থাকে না। হ্যাঁ, এখন কিন্তু প্রতিটা সেল যদি সরে যায়, দেখেন আমি যেহেতু এটার সাথে রিলেশন করছি, এই তিনটা যখন একসাথে রিলেশন করছি, আমাকে এই জিনিসটার সাথে যখন সবার সাথে সম্পর্ক হবে, এই জিনিসটা যদি যেহেতু এইটার সাথে সম্পর্ক থাকবে, আমি প্রতিটা রোর সাথে যখন কাজ করব, তখন এটা নিচের দিকে নেমে আসবে। এভাবে দেখেন নিচের দিকে নেমে আসছে। তো এখানে 0 আছে বলেই এখানে 0 দেখাচ্ছে, এখানে খালি বলে এখানে 0 দেখাচ্ছে। আমি কিন্তু ফর্মুলাটা বসাইছি এক জায়গায়, যখন টানলাম তখন এখানে 0 হয়ে গেল। কেন 0 হয়ে গেল, আমি যখন এই তিনটা একসাথে সম্পর্ক করলাম, তো এই দুইটা প্রথমে গুণ হয়ে যখন এটার সাথে গুণ করলাম, তখন বাকিগুলোর সাথেও কি করতে হবে, এখন এই দুইটা গুণ করলাম, বাকি এগুলা আর করতে হবে না। কেন করতে হবে না, এখানে আমি যখন নিচের দিকে টানবো, তখন সে এখানে কী পাবে, 2 পাবে, এখান থেকে যে কোনো একটা সংখ্যা পাবে। কিন্তু সবগুলোর সাথে যখন এই একটার সাথে সম্পর্ক করতে যাচ্ছি, তো এই একটার সাথে যখন সম্পর্ক করব, সেটাও যখন নিচের দিকে নামবে, তখন আমার
ওই রিলেটিভ রেফারেন্সের মতো সেল সেল চেঞ্জ হয়ে যাবে। দেখেন চেঞ্জ হয়েছে কি না। এখানে হচ্ছে সরি ধরেন এখানে হচ্ছে জেফোর ক্যাফোর, আপনি এখানে ক্লিক করেন J5 K5, এখানে দেখেন L6 J6 K6, তো ঠিক সেভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন আমার দরকার হচ্ছে এই জিনিসটাকে ফিক্সড রাখা। যখন আমি উপর দিকে নিচের দিকে টানবো এই জিনিসটাকে ফিক্স থাকতে হবে, যাতে এদিকে না নামে প্রতিটা সেলের সাথে, প্রতিটা রোয়ের সাথে, প্রতিটা কলামের সাথে এটা যাতে গুণ হয়, হ্যাঁ, যাতে এদিকে না নামে। তাহলে সেই জিনিসটা করতে গেলে আমাকে করতে হবে কি, এটা এটা যাতে ব্লক করতে হবে। এটা কাজে হচ্ছে ব্লক করা। এই যে মিক্সড রেফারেন্সের হচ্ছে অর্ধেক লক করা, হয়তো কলাম লক নয়তো রো লক। এখন আমি রোটাকে লক করব। এখন রোটাকে লক করে কিভাবে দেখেন আপনি, এইগুলোকে আমাকে লক করতে হবে, কারণ এগুলো এভাবে নিচের দিকে যখন নামবে তখন এখানে আরও সংখ্যা আছে। এই রোটাকে আমাকে কি করতে হবে, মানে ফ্রি রাখতে হবে। এটা শুধু এইটাকে আমি ব্লক করবো। এটাকে ব্লক কীভাবে করবো দেখেন, J4 এটা হচ্ছে K4, এই রোটা এই সেলের সঙ্গে নাম্বার হচ্ছে K4। তো K4-এর যদি সারি যদি ব্লক করতে হয় তাহলে আমাদেরকে K-টা হচ্ছে কলাম, 4টা হচ্ছে রো। আমাদেরকে এখন কি করতে হবে, রোটাকে ব্লক করতে হবে। তো রোটাকে যদি ব্লক করি তাহলে 4-4-এর আগে যদি আপনি একটা ডলার সাইন দেন তাহলে এটা ব্লক হয়ে গেল। এই ডলার সাইনটা আপনি যদি শিফট চেপে ধরে 4 চাপতে পারেন তাহলে ডলার সাইন হবে, হ্যাঁ। আবার যদি আপনি F4 যেটা আছে কিবোর্ডের F4 যদি আপনি 2বার ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি এখানে কি বসে যাবে, একটা ডলার সাইন বসে যাবে, মানে সূত্র অ্যাপ্লাই করবে। 4 মানে সারি ব্লক, মানে F4 যদি 2বার ক্লিক করেন, 2বার চাপ দেন তাহলে এটা অটোমেটিক্যালি সূত্র অ্যাপ্লাই হবে। সেটা হচ্ছে ওই রোর আগে ব্লক চিহ্নটা বসে যাবে, ডলার সাইন চিহ্নটা বসে যাবে। এই জন্য আপনি যখন সারি ব্লক করবেন তখন F4 2বার চাপবেন। আবার দেখেন আমি যখন কলাম ব্লক করব F4 3বার চাপবো, তখন কলাম ব্লক হয়ে গেল, হ্যাঁ। ধরেন কলাম হচ্ছে ভ্যাটের, এই যে এটা কলাম, এটা এদিকে আসতে পারবে না, এইদিকে আসতে পারবে না। তো এই জন্য যদি এখানে আমি যদি কলাম ব্লক করি, হ্যাঁ, এটা কলাম হচ্ছে কে এর আগে যদি আমি ডলার সাইন দিই তাহলে কলাম ব্লক হয়ে গেল, তাহলে সেই দিকে আসতে পারবে না। তো আপাতত সেটা আমাদের দরকার নেই। আমাদের আপাতত দরকার হচ্ছে সারিটাকে ব্লক করা। তো আমি F4 2বার চাপ দিব, F4 2বার চাপ দিলাম। আমি আবারও ধরেন এটা মাইনাস করে দিই, এখানে F4 ছিল, আমি K4টা দিই, এখানে এটাতে ক্লিক করে আমি F4 2বার চাপ দিই, তাহলে সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন দেখেন সারিটা ব্লক হলো কেমনে, এবং এই 5%টা সবগুলোতেই অ্যাপ্লাই হলো কিভাবে। আমি এখান থেকে টান দিলাম, এই যে দেখেন সবগুলোর সাথে এখন অ্যাপ্লাই হয়ে গেল, কারণ 5টা এখন ফিক্সড আছে, সেল চেঞ্জ হয়নি, সেল নাম্বার চেঞ্জ হয়নি, সেটা আপনি দেখেন। এখন আনসার মিলছে কিনা দেখেন, 150 সাথে 2 গুণ করলে 300 হয়, 300 টোটাল ব্যাট হচ্ছে 5%, 15 টাকা। এটাই এখানে আছে কি L4 J4 K4, এখানে দেখেন ওই K4টা আর চেঞ্জ হয়নি, দেখেন K4টা আর চেঞ্জ হয়নি। এই জায়গা দেখেন D4 লাস্টেরটা, D5 লাস্টেরটা, এভাবে চেঞ্জ হয়েছে। কিন্তু এখানে এটা যখন আমি ব্লক করলাম তখন এখানে আর চেঞ্জ হয়নি। তো আমি এটা ব্লক করাতে আমি পুরো কাজটা সহজভাবে করতে পারছি, যে এই 5%টা এই সবগুলো প্রোডাক্টের সাথেই মানে কি হবে, ক্যালকুলেট হয়ে আমাকে এদিকে টান দিলে যাতে আমাকে এক টানেই সবগুলো রেজাল্টটা দিয়ে দেয়। সেজন্য আমাকে এখানে এটা ফিক্সড রাখতে হবে, যার জন্য আমাকে সারিটা লক করে রাখার জন্য, আবারও বলছি, সারিটা লক করে রাখার জন্য আমাকে এখানে মাঝখানে সারির আগে আপনি ম্যানুয়ালি ডলার সাইন বসাতে পারেন, নয়তো কিবোর্ডের মাধ্যমে F4 2বার চাপতে পারেন। 2বার আপনারা নোট করে রাখতে পারেন যে 2বার চাপলে এটা হচ্ছে সারি ব্লক। আরেকটা উদাহরণ আমি দেখাচ্ছি মিক্সড রেফারেন্সে, সেটা হচ্ছে
ধরেন এখানে এটাতে তো আমি 5% সবগুলোতেই একবার করে মানে একটা 5% সবগুলোতেই অ্যাপ্লাই করলাম। এখন আপনি এখানে অ্যাপ্লাই করেন যে এগুলো হচ্ছে প্রাইস, এভাবে হইতে পারে। এখানে আমি কি করলাম, এগুলো জিরো করলাম। এখানে হইতে পারে এখানে এই ঘরে আমি 5% দিব, এই ঘরে 10% দিব, এই ঘরে 50% দিব, এই ঘরে 25% ডিসকাউন্ট দিব। হইতে পারে আমি এক একজনকে এক রকম ডিসকাউন্ট দিলাম। তো যাকে যে ডিসকাউন্ট দিব শুধু তার নামটা আমি এখানে লিখে রাখবো। তো ওই কত টাকা ডিসকাউন্ট হবে শুধু সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে আমি এই কাজটা করতে যাচ্ছি। মিক্সড রেফারেন্সের কাজে হচ্ছে হয়তো রো ব্লক, হয়তো সারি ব্লক, এরকম আর কি। মিক্সড রেফারেন্স মানে হয়তো কলাম ব্লক করবেন একদিকে, নয়তো সারি ব্লক করবেন। কলাম ব্লক করতে পারেন, আবার সারি মানে আবার আরেকটা সারি ব্লক করতে পারেন একই সেলে। একই সেল যদি আপনি পুরোটাই ব্লক করে এদিক কলামও যেতে পারবে না, সারিতেও যেতে পারবে না, তাহলে সেটা হবে অ্যাবসলিউট রেফারেন্স। সেটা আমি এখানে দেখাবো। কিন্তু এখানে একটা সেলে হচ্ছে আমি সারি ব্লক করব, আর এগুলাকে আমি কলাম ব্লক করব। এটাকেই বলা হয় মিক্সড রেফারেন্স, যে দুইভাবে করা, দুই জায়গায় আমার ব্লক করতে হচ্ছে। কিছু সেলে আমাকে সারি ব্লক করতে হচ্ছে, আবার কিছু কলামে আমাকে কিছু সেলে কলাম ব্লক করতে হচ্ছে। সেটা দেখি কিভাবে, উদাহরণটা ভালোভাবে দেখি। যে আমি এখানে তাহলে আমার সাথে এইখানে এই টেবিলে কাজটা কীভাবে করতে হবে। 100 সাথে 5% গুণ, 100 সাথে 10% গুণ হয়ে এখানে বসবে, 100 সাথে 5% গুণ হয়ে এখানে বসবে, 100 সাথে 50% গুণ হয়ে এখানে বসবে, 100 সাথে 25% গুণ হয়ে এখানে বসবে। তো কাজটা তো আমাকে বারবার করা সম্ভব না। হ্যাঁ, আবার এক ঘরে কাজ করে আপনি সবগুলোতে অ্যাপ্লাই করবেন সেটা তো আপনাকে জানতে হবে। আমি এখানে শুধুমাত্র ছোট একটা টেবল করলাম, যে এটা বিশাল বড় টেবল হতে পারে, শত হাজার প্রোডাক্ট এখানে থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে তো এই কাজটা যখন করতে যাব তখন দেখেন, ভালো করে মন দিয়ে দেখেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি এখানে এটার সাথে এটা গুণ করব। দেখেন এটার সাথে এটা গুণ করলে কি হয়, সমান দিলাম, এটা গুণ এটা, তাহলে 105% কত হয়, 5 টাকা হয়। এখন আমি যদি এদিকে টানি, হচ্ছে না। কেন হচ্ছে না? এটা ডাবল রিডাবল এবং এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? যখন আমি ধরেন এটার সাথে এটা গুণ করলাম, তখন আমার এখানে তো মান ভিন্ন। হ্যাঁ, এখানে তো মান ভিন্ন, মানে 5%, এটা 100, এটা 150, এটা 200, এটা 300, মানে 100 সাথে 5% যদি এত টাকা হয়, 150 সাথে কত টাকা হবে? 100 সাথে 5% গুণ হলে এটার সাথে এটা গুণ হইতে হবে না? এখন হচ্ছে কি, 100 সাথে 5% গুণ হয়ে এখানে হচ্ছে। এরপরে যখন আমি এদিকে টানবো, এদিকে এভাবে টানবো, তখন আমার হইতে হবে কি, 150 সাথে এটা গুণ। এখন কি হচ্ছে দেখেন, 100 সাথে এটা গুণ হয়ে এখানে বসতেছে। পরবর্তী কাজ যখন এটার সাথে এটা করতে যাচ্ছে, তখন এটা নিচে নেমে এখানে চলে আসতেছে, তখন এটার সাথে এটা গুণ হয়ে এইখানে আসতেছে। আবার যখন এটা এই কলমে মানে এই সেলে চলে আসতেছে, তখন এটার সাথে আবার এটা গুণ হচ্ছে, মানে এটার সাথে আসলে গুণ হওয়ার কথা, এটার প্রত্যেকটাতেই এটার সাথে গুণ হওয়ার কথা, কিন্তু আমার যতই নিচে নামতেছে ততই এটার সাথে এটা গুণ হয়ে যাচ্ছে, এটার সাথে এটা গুণ হয়ে ডাবলের ডাবল এইভাবে গুণফল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে সেটা করার জন্য আপনাকে করতে হবে কি, প্রথমে এটা যাতে নিচের দিকে নামতে না পারে, আপনাদেরকে প্রথমে দেখিয়েছে যে সারি কীভাবে ব্লক করা হয়। তো এইটা হচ্ছে জি কলামের 12 নম্বর সারি। দেখেন আপনি এখানে যখন লিখলাম জি কলামের 12 নম্বর সারি, এই 12 নম্বর সারিটা আমাকে ব্লক করতে হবে, যাতে সে প্রতিটা কাজ করার সময় সে উপর থেকে যাতে নিচে নামতে না পারে। তো আপনি 12 নম্বরটা $সাইন দিয়ে ব্লক করেন, নয়তো বা কিবোর্ডের মাধ্যমে F4 দুইবার চাপেন। এখন সারিটা ব্লক হয়ে গেল, সে আর নিচের দিকে নামতে পারবে না। আপনি এন্টার চাপেন, সে আর নিচের দিকে নামতে পারবে না। এখন এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। এটা যে ফিক্স, সবগুলোর সাথে যে এটা ফিক্স থাকবে সেটা আপনি দেখেন কিভাবে। আমি যখন উপর থেকে নিচে টান দিব, সরি এটা হয়নি, আমি এটার সাথে F4 দুইবার চাপ দিব,
তাহলে শাড়িটা ব্লক করলাম। এখন দেখেন 100 টাকায় 5 টাকা ভ্যাট, 150 টাকায় 7.5, 200 টাকায় 10 এবং 200 টাকা 15 টাকা ভ্যাট। এটা সবগুলোতে অ্যাপ্লাই হয়ে গেল। এটা নিচের দিকে নামেনি। কেমনে নামেনি আপনি দেখেন, এখানে G12, এখানেও দেখবেন G12, এখানেও দেখবেন G12, এখানেও দেখবেন G12, এখানেও দেখবেন G12, মানে এটা আর চেঞ্জ হতে পারেনি, যার কারণে এটা এদিকে আসতে পারেনি। আমার সূত্রটা ভালো মতো অ্যাপ্লাই হলো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। মিক্সড রেফারেন্সের সারি ব্লক কীভাবে করে, এটা এভাবে করা হয়। এখন আপনি চাচ্ছেন যে এই একটা সূত্র লিখে আপনি যাতে এদিকে শত শত যদি সারি থাকে এদিকেও টেনে আপনি কী করবেন, এই কাজগুলো করবেন। এখন আমি উপর থেকে সারি কীভাবে লক করলাম সেটা আপনারা দেখেছেন। উপর থেকে যদি টানি সারিটা লক করলে আমি সঠিক আনসারটা পাচ্ছি। এখন যখন আমি পাশে টানতেছি, পাশে কলাম টানতেছি, তখন আমার কি হচ্ছে, এটার সাথে আসলে এটা গুণ হওয়ার কথা। আমি এগুলো মুছে দিচ্ছি আবার। এখন দেখেন এটার সাথে এটা গুণ হওয়া দরকার, এটার সাথে এটা গুণ হওয়া দরকার, এটার সাথে এটা গুণ হওয়া দরকার, আবার এটার সাথে এটা গুণ হওয়া দরকার, এটার সাথে এটা গুণ হওয়া দরকার, এটার সাথে এটা গুণ হওয়া দরকার, পর্যায়ক্রমে এটার সাথে একটা গুণ হওয়া দরকার। এখন আমি যখন এইভাবে এই সূত্রটা যদি অ্যাপ্লাই করে টানতেছি, তখন কি হচ্ছে, এটার সাথে এটা গুণ হচ্ছে, আবার এটার সাথে আরেকটা গুণ হয়ে যাচ্ছে, আবার এটার সাথে এটা গুণ হয়ে যাচ্ছে, মানে আমার এগুলা সরে যাচ্ছে। দেখেন এগুলা এদিকে সরে যাচ্ছে, যেহেতু আমি এদিকে টানতেছি তখন এটাও এদিকে চলে আসবে। এখন আমার সূত্র হচ্ছে এটার সাথে এই ঘর এবং এই ঘর, এই তিনটা ঘরের সাথে যখন আমার এই দুইটা ঘরের সাথে এইখানে যখন ফর্মুলা বসাইলাম, এই দুইটা ঘরের সাথে কিন্তু আমার রিলেশন। একটাকে ব্লক করলাম, এখন যদি আমি এটাকেও যদি ব্লক করি, এটাকে যখন ব্লক করলাম সে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা হয়ে গেল, মানে সে নিচের দিকে নামলো না। এখন যখন আমি এদিকে টানবো, সবগুলো যখন একসাথে কাজ করতে যাব একটা সূত্র অ্যাপ্লাই করে, তখন এদিকে যখন টানবো তো সেটা এদিক থেকে এদিকে চলে আসবে। তো এদিক থেকে এদিকে না আসার জন্য আমি আপনার আবারও টেনে দেখাচ্ছি। দেখেন সে কী করলো, প্রথমে এটার সাথে গুণ হয়ে এটা বসলো, এরপর দরকার কিন্তু এটার সাথে গুণ হয়ে এখানে বসে, কিন্তু এটার সাথে গুণ না হয়ে সে এটার সাথে গুণ হয়ে এখানে বসছে। হ্যাঁ, আবার এটার সাথে গুণ হয়ে এখানে বসার কথা, কিন্তু সে এটার সাথে গুণ হয়ে এখানে বসছে, আবার এটার সাথে এটা গুণ হয়ে এখানে বসছে। আপনি দেখেন, জিনিসটা লক্ষ্য করে দেখেন। তো সেক্ষেত্রে আমাদেরকে এইটাও যেমন ব্লক করলাম, এই ঘরটাকে ব্লক করতে হবে। এই ঘরটাকে ব্লক করতে গেলে আমি সূত্র অ্যাপ্লাই করলাম এটাতে। কলাম যখন ব্লক করবেন, এইখানে এইটাতে মাউস নিয়ে ক্লিক করবেন, মাউস নিয়ে সিলেক্ট অবস্থায় আপনি F4 3বার চাপেন, তখন কলাম ব্লক হয়ে গেল। আবারও বলছি, 2বার যদি আপনি F4 চাপেন সেটা হবে রো ব্লক, সারি ব্লক, আর যদি 3বার চাপেন সেটা হবে কলাম ব্লক। এই কলাম ব্লকটা যদি করি তখন দেখবেন আমার সূত্রটা বরাবর অ্যাপ্লাই হয়ে গেল, সে এদিক থেকে এদিকে সরতে পারবে না। এবার দেখেন, এখান থেকে আমি এদিকে টানলাম, কাজ হলো। এখান থেকে যখন আমি এদিকে টানবো, আমার সবগুলা কাজ একসাথে হয়ে গেল। তখন দেখেন এই 100 নাম্বারের এটা হচ্ছে F13, প্রত্যেকটা করে F13টা রয়ে গেছে। দেখেন আপনি কলাম F13, F14, F13, এখানে F13, এখানে F13 রয়ে গেছে। দেখেন আবার এটা হচ্ছে F14, এখানে F14 রয়ে গেছে, এখানেও F14 রয়ে গেছে। দেখেন মানে এটা ব্লক, এটার সাথে আবার এটার সাথে যখন হবে তখন দেখেন F15 এটা রয়ে গেছে। এইভাবে এটা হচ্ছে মিক্সড রেফারেন্সের দুইটা উদাহরণ আপনাদেরকে দিলাম। এবার আসুন অ্যাবসলিউট রেফারেন্সের কাজটা কি। অ্যাবসলিউট রেফারেন্সের কাজটা হচ্ছে আপনি সবগুলা ধরেন, এখানে আমি লিখলাম 20, এখানে 200, এখানে 300 লিখলাম ধরেন। আমি চাচ্ছি এই 10%টা সবগুলোর সাথে, সব ডিসকাউন্টের সাথে আমি অ্যাপ্লাই করতে, এই সব ঘরে আমি এই জিনিসটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। অনেক সময় প্রয়োজন হয় যখন আপনারা প্র্যাকটিক্যাল কাজ করবেন,
ভিত্তিক কাজ করবেন, বিভিন্ন অফিস আদালতে জব করার সময় বিভিন্ন যদি কাজ করে তখন আপনি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু জাস্ট এক্সাম্পল দাও, আপনি যদি মূল থিমটা বুঝেন আপনি সব ধরনের সূত্রে আপনি সব ধরনের কাজে আপনি করতে পারবেন, সবখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেটা যত কঠিনই হোক না কেন। আপনাকে মূল থিমটা বোঝাচ্ছি। এক্সাম্পলটা বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অফিস আদালতের হিসাব নিকেশে একসময় একরকম। আপনি মূল থিমটা বোঝার জন্য আমি আপনাকে উদাহরণটা দিচ্ছি যে আমি সব ঘরে এই 10%টা বসাবো। এই 10%টা বসানোর জন্য তাহলে কী করতে হবে, এটার সাথে এটা গুণ হবে এখানে বসবে, এটার সাথে এটা গুণ হয়ে এখানে বসবে, এটার সাথে এটা গুণ হয়ে এখানে বসবে। তার মানে এর তিনোটা সেম হবে, যেহেতু 10-এর সাথে 10% গুণ হবে, এর তিনোটা সেম হবে। আবার এটার সাথে গুণ হয়ে এখানে বসবে, এটার সাথে গুণ হয়ে এখানে বসবে। তো এটা করতে যাচ্ছি পর্যায়ক্রমে, এটার সাথে এটা হয়ে এখানে, এটার সাথে এটা হয়ে এখানে, মানে এগুলো সেম থাকবে তিনটাও। যেহেতু আমি সব করে একই 10% অ্যাপ্লাই করছি, দেখেন কি করব, সমান দিবেন, এটার সাথে গুণ, এটা গুণ করবেন, এটা গুণ করলে এখন হচ্ছে কি, ধরেন 1 টাকা, 10 টাকার 10% ভ্যাট হচ্ছে, ডিসকাউন্ট হচ্ছে 1 টাকা। এখন আপনি এদিকে টানেন, এদিকে টানলে যেহেতু বললাম আপনি যখন একটা কাজ করে যখন নিচের দিকে অথবা ডানে বায়ে টানবেন তখন যার সাথে যে সেলের সাথে রিলেশন থাকবে সেই সেলও কিন্তু নিচের দিকে নেমে যায় অথবা আশেপাশে ডানে বায়ে চলে যায়। ডানের দিকে টানলে ডানের দিকে চলে যাবে, নিচের দিকে নামলে নিচের দিকে চলে আসবে। তো এইখানে যখন আমি একটা এটার সাথে এটা রিলেশন করে যখন একটা সূত্র অ্যাপ্লাই করলাম, সেটা যখন আমি নিচের দিকে টানলাম এগুলোর সাথে অ্যাপ্লাই করার জন্য সূত্রটা, তাহলে সে 10 থেকে নিচের দিকে যখন নেমে যাচ্ছে তখন এগুলো যখন খালি, এখানে আমাকে শূন্য দিচ্ছে। দেখেন আমাকে সেই ক্ষেত্রে কী করতে হবে, তার সারি যাতে সে এক জায়গায় ফিক্স থাকে। এক্সেলের কাজই হচ্ছে আপনার সারির খেলা এবং সেলগুলা ফিক্স থাকতে হবে সবসময়। ধরুন আপনি এই সূত্রটা, এই হিসাবটা আপনি এক জায়গায় রেখেছেন, এখানে যদি আপনি যদি কলাম ডিলিট করে দেন, একটা সারি যদি একটা সেল ডিলিট করে দেন, পুরো হিসাবটা আপনার গোলমাল হয়ে যাবে। সেক্ষেত্রে এক্সেলের সারি, কলাম, সেল এগুলো হচ্ছে ফিক্স রাখতে হবে, এগুলো নড়াচড়া করা যাবে না। এখানে যেহেতু আমি এই হিসেবে যেহেতু এই সেলে যখন আমি 10% লিখলাম, এই সেলটা ফিক্স রাখতে হবে এবং পরবর্তী হিসেবে যদি লাগে আপনাকে এটা সেভ করে রাখতে হবে, এটা নড়াচড়া করানো যাবে না। সেই একইভাবে যখন আমি 10% এটার সাথে যখন আমি এটা ফিক্স রাখতে চাই, ক্যালকুলেশনের সময়ও সে নড়াচড়া করতে পারবে না, এটা ফিক্স রাখতে হবে। কীভাবে করব আপনারা তো আগের ভিডিওতে আগের হিসাবে মিক্সড রেফারেন্স আপনি দেখেছেন যে কিভাবে সারি ব্লক করা হয়। তো এইটাতে আপনি যখন এই ক্যালকুলেশন এই জায়গায় আপনি এটার সাথে প্রথম এক ঘরেই আপনি ক্যালকুলেশন করবেন, সব কাজে হচ্ছে আপনি এক ঘরে ক্যালকুলেশন করবেন। এক ঘরে ক্যালকুলেশন করার সময় এটা হচ্ছে কলাম নাম্বার হচ্ছে আর এবং সারি হচ্ছে কত, সারি হচ্ছে 12 আর কলামের সারি 12। তো এখন আমাকে সারিটা ব্লক করতে হবে, সারিটা হচ্ছে 12 সারি। তো আপনি এখানে $সাইন দিয়ে সারিটা ব্লক করেন, সে এদিকে আর নিচে নামতে পারবে না। তো এখন এদিক থেকে আমি এদিকে টানলে আমি এগুলোর আনসার বরাবর পাবো। দেখেন এইদিকে সূত্রটা বরাবর অ্যাপ্লাই হবে, 10-এর সাথে 1, 2-এর সাথে 2, 20-এর সাথে 2, 2-এর সাথে 20 টাকা এবং 3-এর সাথে 30 টাকা ডিসকাউন্ট সে পাচ্ছে। এখন একটা করে যখন অ্যাপ্লাই করলাম, সে পরবর্তী ঘরগুলোতে যখন টানবো ফাইল হ্যান্ডলিং করবো, এটাকে বলা হয় ফাইল হ্যান্ডলিং করা, অটোফিল করা আর কি। তো অটোফিল করে যখন আমি এটা বসাবো তখন দেখেন সে এদিকে 0 পাচ্ছে। আমি এইটাতে মিক্সড রেফারেন্সে যখন কাজ করছিলাম তখন এভাবে যখন টানলাম সে 0 আসেনি, উল্টাপাল্টা আনসার এসেছে। কেন আনসার এসেছে উল্টাপাল্টা, যে এইখানে সংখ্যা ছিল, এই থেকে যখন টানলাম এখানে সংখ্যা ছিল, এই থেকে যখন টানলাম এখানে সংখ্যা ছিল, সে একটার সাথে একটা গুণ হয়ে সেদিকে উল্টাপাল্টা আনসার আমাকে দেখিয়ে দিচ্ছে। এখন এই জিনিসটা যখন একদম সম্পূর্ণ সিঙ্গেল, তার নিচেও কিছু নেই, তার ডানেও কিছু নেই। তো নিচে কিছু না ডানে কিছু নেই, এই জন্য আমি যদি এদিকে নিচের দিকে টানছি সূত্র অ্যাপ্লাই না করলে এদিকে 0 হয়ে যাচ্ছে, শুধু একটা ঘরে ঠিক থাকছে এবং পরবর্তী কলমগুলো তো সেই 0 দেখাচ্ছে, যেহেতু সে তার এদিকে ডান পাশে খালি সে সরে যাচ্ছে। যে কলমের সাথে যে সেলের সাথে যে সেল সম্পর্ক রাখবেন সেই সেল যদি আপনি এভাবে অ্যারো চিহ্ন দিয়ে ডানে বামে ঘোরান, যার সাথে রিলেশন সেও কিন্তু ঘুরবে, চলবে, না হলে তো সূত্র অ্যাপ্লাই হবে না সবগুলোর সাথে। এখন আমাকে সেই জন্যই এটার ফিক্সড রাখতে হবে। সে এখন অ্যাবসলিউট রেফারেন্স হচ্ছে সে সঠিক জায়গায় মুভমেন্ট
মানে সঠিক জায়গায় বসে থাকবে, সে কোনো মুভমেন্ট করতে পারবে না, এদিকেও যেতে পারবে না, এদিকেও যেতে পারবে না, এবং সবার সাথেই তার সম্পর্ক থাকবে। সেক্ষেত্রে তার সারিও ব্লক করতে হবে, তার কলামও ব্লক করতে হবে। কীভাবে ব্লক করবেন? ধরেন এটা হচ্ছে R12, আর হচ্ছে তার কলাম এবং 12 হচ্ছে তার সারি। তো এখন আমি তাকে শুধু সারিটা ব্লক করলাম, এদিকে আনসার পেলাম। এখন আমি কলাম ব্লক করি, যেহেতু কলাম হচ্ছে আর আগে দেখেন $সাইন দিলাম, 12 আগে $সাইন দিলাম। আপনি পুরো জিনিসটাকে ধরেন, যখন পুরো জিনিসটাকে F4 এর মাধ্যমে আপনি একবারে নিয়ে আসতে যাচ্ছেন, তখন অ্যাবসলিউট রেফারেন্সের ক্ষেত্রে শুধু F একবার চাপবেন। অ্যাবসলিউট রেফারেন্সের ক্ষেত্রে শুধু F একবার চাপবেন, তাহলে সেই সূত্রটা অ্যাপ্লাই হয়ে যাবে অটোমেটিক্যালি। তো মিক্সড রেফারেন্সের ক্ষেত্রে 2বার চাপবেন, F4। হ্যাঁ, মিক্সড রেফারেন্সের ক্ষেত্রে সারির ক্ষেত্রে 2বার চাপবেন। সরি, মিক্সড রেফারেন্স না, সবগুলোতেই F4 হচ্ছে 2বার চাপলে হচ্ছে সারি ব্লক, 3বার চাপলে হচ্ছে কলাম ব্লক। ধরেন এখানে আমি শুধু সারি ব্লক করলাম, F4 2বার চাপলাম। হ্যাঁ, না, এখন 3বার হয়ে গেল। আমি আবার শুরু থেকে শুরু করি। এখানে F4 2বার চাপলাম, তাহলে এটা সারি ব্লক হলো। হ্যাঁ, এখন আমি আবার 3বার চাপলাম, তখন কলাম ব্লক হলো। এখন আমার দরকার কি, সারি ব্লক করব, কলাম ব্লক করব, তাহলে শুধু একবার চাপবেন, একবার F4 চাপবেন, সেই সূত্রটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখান থেকে এখানে টানেন, নিচের দিকে টানেন, তাহলে আমি আনসারটা বরাবর পাচ্ছি। এবার এদিক থেকে এদিকে টানেন, তাহলে এই আনসারগুলো আমি বরাবর পাচ্ছি। ঠিক আছে? এই আনসারগুলো বরাবর পাচ্ছি না। কেন পাচ্ছি না? এখানে 1 হওয়ার কথা, এখানেও 1 হওয়ার কথা, এখানেও 1 হওয়ার কথা। তো আমি এইটাকে না, আমি এদিকে ব্লক করলাম, এদিকেও ব্লক করলাম, কিন্তু যখন আমি এদিকে থেকে এদিকে টানছি, তখন এটার সাথে যেহেতু এটা রিলেশন, তখন এটাও কিন্তু ডান দিকে চলে আসতেছে না। যে এদিক থেকে যখন আমি এদিকে টানতেছি, তখন এটা তো এটার সাথে গুণ হওয়ার কথা, কিন্তু এটার সাথে এটা গুণ হয়ে এখানে বসতেছে। তখন দেখেন 0.10 মানে এটার সাথে এটা গুণ হয়ে এখানে বসছে। আমার দরকার এটার সাথে গুণ। এখন আমি এই অ্যাবসলিউটে 2টা কাজই করছি। অ্যাবসলিউটের সময় এটারে ফুললি ব্লক করছি, মানে ডানে বাঁয়ে রো সারি এবং কলম 2টা ব্লক করছে, এবং এটা আবার এটা কলম ব্লক করতে হবে শুধুমাত্র। এই নাম্বারটা N12, এটা হচ্ছে আমাকে কলম ব্লক করতে হবে। কলম ব্লক করলে আপনারা জানেন শুধু F4 3বার চাপতে হবে। তখন এটার সাথে যখন এটা রিলেশন, এটা এদিকে আসতে পারবে না, আর এটা এদিকেও যেতে পারবে না, এটা এদিকেও আসতে পারবে না। এখন দেখেন এদিকে টানছি, আমি সঠিক ফলাফল পাচ্ছি, এদিকে টানছি, সবগুলো একই সাথে ফলাফল আমি একই রকম পাচ্ছি। এখানে 1, এখানে 1, এখানে 1, যেহেতু এটার সাথে এটা রিলেশন, এগুলো সবগুলো সেম হবে। আবার এখানেও সবগুলো সেম হবে, আবার এখানেও সবগুলো সেম হবে, যেটা সবগুলো সেম হবে। এটা হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্সের কাজ। তো আশা করি আপনারা সেল রেফারেন্সের কাজটা ভালো করে মতো বুঝেছেন। না বুঝলে আবার প্রথম ভিডিও এটা এক্সেলের, আর প্রথম ভিডিও করছি, যার জন্য আমার অনেক সময় মুখে জড়তা কাজ করতে পারে। তো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, আমি আর ভালো মতো বোঝাতে পারবো ইনশাল্লাহ। তো আপাতত যতটুকু বুঝিয়েছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন যে অ্যাবসলিউট, মিক্সড এবং রিলেটিভ প্রেফারেন্সটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনাদের সব কাজে এটা লাগবে। এবার আসুন, সেল রেফারেন্স গেল বেসিক টিউটোরিয়ালসে। ডাটা সর্টিং এবং ফিল্টার ব্যাপারটা এগুলো খুব সহজ, এগুলো একটু দেখিয়ে দিলে আপনারা পারবেন। সর্ট বলতে এখানে ধরেন মাউস, কিবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক এগুলো দিলাম। এইসব ক্ষেত্রে এখন এই জায়গায় আপনি চেঞ্জ করতে পারবেন না, আমি এই জায়গায় চেঞ্জ করে দেখাচ্ছি। আচ্ছা, যেহেতু এখানে ক্যালকুলেট করা আছে, আপনি যখন একটা হিসেবে ক্যালকুলেট করবেন, তখন ওই ঘরে তো আর আপনি সর্টিং করতে পারবেন না, কারণ সর্টিং করলে এদিকে আপনার উল্টাপাল্টা হয়ে যাবে। এবং যেখানে আপনি সর্টিং করার প্রয়োজন, শুধু আপনি সেখানে সর্টিং করবেন। সর্টিং করে দেখবেন যে আমি এখন ধরেন পুরো কলামটাকে সিলেক্ট করে আমি সর্টিং করতে যাচ্ছি। সর্টিং করলে আমরা কীভাবে করব, এখানে
এই যে ডাটাটা দেখেন, আমি এখন এখানে এটা যদি দেন তাহলে এ টু জেড দেখাবে, এ থেকে শুরু করবে আর কি, এ থেকে শুরু করবে, আবার এদিকে সিরিয়ালে সিরিয়াল যাবে। আর যদি এটা চান জেড থেকে এ পর্যন্ত যাবে। আপনি ফিল্টার করে দেখতে পারেন, এখানে যে ফিল্টারটা আছে সর্টিংয়ের ফিল্টার, আপনি ফিল্টার করে দেখতে পারেন। ফিল্টার করে আপনি কীভাবে ফিল্টার করবেন সেটা এখানে আপনি নাম সিলেক্ট করে আপনি এখানে দেখতে পারবেন। ধরেন শত শত হাজার হাজার যদি এই কলার মধ্যে নাম থাকে, আপনি এখান থেকে বের করতে গেলে আপনি এখানে ফিল্টার করে এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে সর্টিং করা। লার্জেস্ট এবং স্মলেস্ট, মানে লার্জেস্ট স্মলেস্ট বলতে এই যে এখান থেকে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট, এই জিনিসটা দেখানোর জন্যই। বড় সংখ্যা কোনটি, ছোট সংখ্যা কোনটি, এই জিনিসটা দেখানোর জন্যই এটা এই কাজ। ওগুলো তেমন বেশি ইম্পর্টেন্ট না। তারপরে দেখাচ্ছি এই কাস্টম সর্ট ফিল্টার। এই আপনারা এগুলোতে আপনি ঘাটেঘুটে করে দেখবেন। এখানে ফিল্টারে এখানে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সলি ফিল্টার করতে পারেন বিভিন্ন রেঞ্জ দিয়ে। এই যে এখান থেকে এখানে রেঞ্জ, আপনি এখান থেকে সার্চ করে খুঁজে ফিল্টার করতে পারেন। এই জিনিসটা এখানে ডাটাতে এসে এইখানে আপনি একটু ঘাটাঘাটা করে দেখবেন। এগুলো বেসিক বলতে এগুলো বেসিক, এগুলো আপনারা নিজেরা ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন। তো এবার আসেন লাস্ট যেটা পেজ সেটআপে, পেজ লেআউট, মার্জিন, পেজ হেডার, ফুটার, প্রিন্ট এরিয়া, গ্রিড লাইন এবং টাইটেল টেক্সট কলাম। হ্যাঁ, পেজ লেআউটটা বলতে কী বোঝায়? পেজ লেআউট বলতে আপনি যখন প্রিন্টে যাবেন, আপনি যখন একটা পেজ নেবেন তখন আপনার পেজ লেআউট এই যে এখানে একটা পেজ লেআউট আছে। আপনি মার্জিন কীভাবে দেবেন, সাইজ কীভাবে নেবেন, এই যে লেটার নেবেন কি না, A4 নেবেন কি না, A3 নেবেন কি না, তখন যেভাবে আপনি পেজ প্রিন্ট করার সময় এই পেজ লেআউটটা দরকার। তো মার্জিন পেজ প্রিন্ট করার সময় মার্জিন কীভাবে দেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন কতটুকু দেবেন। তারপরে এখানে মার্জিন, পেজ সাইজ, হেডার, ফুটার, প্রিন্ট এরিয়া, গ্রিড লাইন অ্যান্ড টাইটেল টেক্সট লাইন। টাইটেলটা হচ্ছে যে এখানে একটা দেখালাম আপনাকে, এই যে টাইটেল, এটা হচ্ছে টাইটেল। এবং গ্রিড লাইন হচ্ছে আপনি এখানে ডাটাতে ভিউ গ্রিড লাইন, এই যে এখানে আপনার এখানে যে গ্রিড লাইন, ছোটো ছোটো গ্রিড সেলগুলো দিতে পারছেন, এখান থেকে আপনি গ্রিড লাইনগুলো চাইলে তুলে দিতে পারবেন, আবার চাইলে রাখতে পারবেন। এইখানটা হচ্ছে পেজ লেআউটে। পেজ লেআউটের এই বিষয়গুলো, যেমন কি প্রিন্ট এরিয়াটা আপনাদেরকে অবশ্যই সিলেক্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট। প্রিন্ট এরিয়া, সেট প্রিন্ট এরিয়া। আপনি যখন এক্সেলে যারা নতুন কাজ করে তারা হচ্ছে খুবই সমস্যার মধ্যে পড়ে যে প্রিন্ট করলে আসে না, কীভাবে আসে না। আপনি ধরেন এই জায়গাটুকু আপনি প্রিন্ট করতে যাচ্ছেন, এই জায়গাটুকু আপনি ধরেন এই জায়গাটুকু আপনি প্রিন্ট করতে যাচ্ছেন, হ্যাঁ, তাহলে এটা সিলেক্ট করবেন, এতটুকু আপনি প্রিন্ট করবেন। আর পেজ নিলেন A4 ঠিক আছে, কিন্তু যদি আপনি শুধু এতটুকু সিলেক্ট করেন, সেট প্রিন্ট এরিয়া। এখন দেখেন এর চতুর্পাশে একটা বর্ডার হলো না, এর চতুর্পাশে একটা বর্ডার হলো। এখন যদি আপনি এখানে ফাইল থেকে যদি আপনি প্রিন্ট দেন, আপনার অতটুকুই আসবে, এই দেখছেন অতটুকুই আসবে। আপনি যদি এই পুরোটা যদি ধরেন এই পুরোটা যদি প্রিন্ট করতে চান, ধরেন এতটুকু করলাম, পুরোটা যদি প্রিন্ট করতে চান তাহলে এইটা প্রিন্ট এরিয়াটা সেট করতে হবে। প্রিন্ট এরিয়া সেট করিনি এখনও, ধরেন প্রিন্ট এরিয়াটা সেট করে দিলাম। এখন ফাইল থেকে প্রিন্টে যান, এই যে দেখেন পুরোটা সিলেক্ট হলো এবং কিছু কাটা গেল, কারণ আপনার পেজটা হচ্ছে A4। আপনার পেজ যেহেতু A4, সরি, সেহেতু আপনি A4 এর চেয়ে বেশি নিতে পারবেন না, A4 বরাবর আপনাকে নিতে হবে। এবং পুরো পেজটা কীভাবে একদম অনেক বড় পেজ কীভাবে একই সাথে একটা পেজে প্রিন্ট করবেন সেটা আমি পরবর্তী অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো দেখাবো বিস্তারিত।
তো এগুলো খুব মোটামুটি সহজ। এগুলো এখানে যা দেখা যাচ্ছে এখান থেকে আপনারা দেখে নেবেন পেজ লেআউটে গিয়ে। তো এরপরে আসি স্পেল চেকের ক্ষেত্রে। স্পেল চেক হচ্ছে আপনি যখন কোনো একটা কিছু লিখবেন তখন সেখানে আপনি F7 চাপবেন। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ চেকিং অ্যাট দি বিগিনিং টু অফ দি শিট। তো আপনি যদি চান স্পেল চেক কমপ্লিট, ইউ আর গুড টু গো, মানে এখানে কোনো ভুল নাই। যদি ভুল থাকে আপনি যে কোনো একটা ঘরে এই ক্লিক করে আপনি F7 চাপবেন, তাহলে আপনাকে জিজ্ঞেস করবে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ চেকিং অ্যাট দ্য বিগিনিং অফ দি শিট, মানে শুরু থেকে আপনি স্পেল চেক করতে চান বানান কোনো ভুল হয়েছে কিনা, তাহলে সেটা আপনি করতে পারবেন। ধরেন আমি কন্টিনিউ বানানটা ভুল করি, কন্টিনিউ। এখন এখান থেকে একটা F7 চাপ দিই, এই দেখেন আমাকে এখান থেকে কি দেখাচ্ছে, অটো কারেক্ট। এখান থেকে স্পেল চেকের মধ্যে একটা জায়গায় আমাকে একটা ফাংশনে নিয়ে গেল। এখান থেকে আমি অটো কারেক্ট যখন দিলাম আমার এই যে দেখেন স্পেল চেক কমপ্লিট, আমার এই বানানটা ঠিক হয়ে গেল। এটা হচ্ছে স্পেল চেকের কাজ আর কি। বেসিক চার্ট ক্রিয়েট, এগুলো অ্যাডভান্স লেভেলে কাজ করে। এখানে বেসিক চার্টের মধ্যে আরও অনেক কাজ আছে, সেটা ইন্টারমিডিয়েট লেভেলে ভিডিও বানানোর সময় করবো, কারণ বেসিক চার্টের মধ্যে অনেক কিছু আছে। আর তো আপাতত আমি এটা এখানে দেখাচ্ছি না। তারপর আপনারা যখন প্র্যাকটিস করবেন খুঁটিনাটি বিষয়গুলো আপনারা ঘেটে ঘেটে দেখবেন যে কোথায় কী আছে। এক্সেল শিটের মধ্যে কোথায় হোমে কী আছে, ইনসার্টে কী আছে, ড্র কী আছে, পেজ লেআউট কী আছে, যেগুলো কঠিন বিষয় আপনারা সবসময় দরকার হয়, যেগুলো আপনারা চোখে দেখতে পান না, উপরে আপনাদের ভিজুয়াল হয় না, সেগুলো আমি আপনাদেরকে ভিডিও দিয়ে সাহায্য করব যে কাজটা কীভাবে করবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করব। ইনসার্ট পিকচার শেপ সিম্বল, আপনি এগুলো কীভাবে ইনসার্ট করবেন। আপনি এখানে ইনসার্টে যান, আপনি একটা পিকচার ইনসার্ট করতে যাচ্ছেন, ধরুন আপনি একটা এখান থেকে আপনি ট্যাবল সিলেক্ট করতে পারেন। এখান থেকে দিয়ে এভাবে সিলেক্ট করে আপনি একটা ট্যাবলও নিতে পারেন। ধরেন এখানে ট্যাবল বানাবেন, এই যে এখানে একটা ট্যাবল হয়ে গেল, আপনি একটা ট্যাবল বানাবেন, এখান থেকে ইনসার্টে গিয়ে ট্যাবল চিহ্ন দেন, এখানে একটা ট্যাবল হয়ে গেল, ঠিক আছে। তো এই ট্যাবল ঘরগুলা এই যে কলাম 1, কলাম 2, কলাম 3 ইচ্ছা মতো আপনি এগুলো সাজাতে পারবেন। এগুলো একটা ডিজাইন, মানে ধরেন, কিন্তু মূল কাজ হচ্ছে আপনাকে ওই যে এক্সেলের ক্যালকুলেশনটা আপনাকে সঠিকভাবে জানতে হবে। বাকি ডিজাইনটা আপনারা এখান থেকে দেখে 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 নিজে নিজে প্র্যাকটিস করলে এটা শিখতে পারবেন। ধরেন আপনি এখানে সিম্বল নেবেন, এক জায়গায় একটা সিম্বলের প্রয়োজন, আপনি একটা সিম্বল নিতে চাচ্ছেন, এখানে যান, বিস্তারিত এখানে দেওয়া আছে, এই যে সিম্বলে যান, আপনি কোন ধরনের সিম্বল এখানে নিতে যাচ্ছেন সেই ধরনের সিম্বল আপনি এখানে খুঁজে দেখেন, দিয়ে আপনি এখানে যে কোনো একটা সিম্বল নিয়ে আপনি এখানে বসান। ধরেন এটা নিতে যাচ্ছেন, ধরেন এটা দেখছেন এখানে একটা সিম্বল এখানে বসছে, এটা হচ্ছে সিম্বল। আর এই টেক্সটকে যদি আপনি মানে ডিজাইন করতে হয় তাহলে এই ডিজাইনটি ইউজ করবেন। এখান থেকে ওয়ার্ড আছে, এই যে হেডার ফুটার, আপনি একটা লেখাকে যদি আপনি হেডার বসাতে চান তাহলে আপনি হেডার লিখতে পারবেন। আমি প্রথমে যেটা করলাম, দিস ইজ মাই হেডার, প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে একটা রোকে আমি হেডিংয়ে নিয়ে গেলাম। এখন আপনি যদি চান আলাদা করে হেডার বসাবেন তাহলে আপনি এভাবে বসাইতে পারেন। এখানে হেডার ফুটার নামে আলাদা একটা ট্যাবস আছে, এখান থেকে এটা হচ্ছে ফুটার পেজ 1। তো এইভাবে আপনারা কাজটা করবেন। তাহলে এরপরে আছে কি, এরপর আছে ডাটা ভ্যালিডেশন ড্রপডাউন। ডাটা ভ্যালিডেশন এবং ড্রপডাউনের আরও অনেক বিস্তারিত কাজ আছে, আমি আপনাদেরকে ওই নর্মালি একটু দেখাচ্ছি যে ডাটা ভ্যালিডেশন কীভাবে কী করা হয়। ধরেন একজন এমপ্লয়ি মনে করেন নাহিদ, নেম, ডিউটি টাইম,
এখানে এই ঘরে একটা ফাংশন লিখে দিলাম, ধরেন এই ঘরে একটা ফাংশন লিখে দিলাম যে এখানে সিলেক্ট করা আছে যে ডিউটি হচ্ছে তার ডিউটি হচ্ছে 10টা AM টু ধরেন 4 PM। তাহলে ইনপুট মেসেজে একটা ওয়ার্নিং দিয়ে দিলাম অথবা ডিসক্রিপশন দিয়ে দিলাম। তো লিখে দিলাম টাইম বিটুইন 10, এখানে লিখলাম 10 AM টু 4 PM। এরর অ্যালার্ট দিলাম, প্লিজ ইনপুট দি বেলিয়ার টাইম, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আপনি যদি নাহিদের ঘরে যদি ওনার আসার টাইম হচ্ছে 10টা থেকে 4টা, এখানে লেখা আছে ডিসক্রিপশনে দেখেন, এই যে ডিসক্রিপশন টাইম বিটুইন 10 to 4 PM। আপনি এখন এখানে যদি লিখেন 10 AM সেটা নেবে, ঠিক আছে। এখন যদি বিকাল 4টা পর্যন্ত যদি নেন, এখানে যদি বিকাল 4টা 4 PM নেন সেটাও নেবে, কিন্তু আপনি যদি এখানে 4.1 PM দেন, এটা এখন আর নেবে না। প্লিজ ইনপুট দি ভ্যালিডেট টাইম। তো এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে আরও অনেক কাজ রয়েছে, সেটা ইন্টারমিডিয়েট অথবা অ্যাডভান্স লেভেলে যদি যাই তখন সেখানে দেখাবো। তো আপাতত ডাটা ভ্যালিডেশনের এইটুকুই আপনাদেরকে দেখালাম। তো বেসিকের মোটামুটি আর তেমন কোনো কাজ নেই। এই সবগুলো যদি কাজ পারেন তাহলে আপনি মোটামুটি সব কাজই করতে পারবেন বেসিক লেভেলের। হ্যাঁ, তো সামনের ভিডিওতে ইন্টারমিডিয়েট লেভেলের ভিডিওতে আমি আরও বিস্তারিত দেখাবো আশা করি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও যাতে আপনারা মিস না করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।